নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। বুদ্ধদেব গুহ বাংলা সাহিত্যের এই নামটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন বোধহয় নেই কোনো বাঙালির কাছেই। বাংলা সাহিত্যের যে যুগটিকে আমরা এখনও সেভাবে ছুঁইনি, সেই 1970 থেকে 2000 সাল পর্যন্ত বাংলা সাহিত্যের এক জনপ্রিয় মহিরুহ হলেন বুদ্ধদেব গুহ। তাঁর জন্ম 1936 সালের 29শে জুন। 2021 সালের 29শে আগস্ট তাঁর প্রয়াণ ঘটে। এই 85 বছরের জীবনে বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি রেখে গেছেন বাংলা সাহিত্য সম্ভারে অতুল অবদান। সাহিত্যিক ছাড়াও একাধারে তিনি ছিলেন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী এবং পেশাগতভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর সৃষ্টি করা ঋজুদার চরিত্র যেমন কৈশোরে আমাদের অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখিয়েছে, তেমনি প্রাপ্তবয়স্ক হবার পরে মাধুকরীর রিভু জাগিয়েছে রোম্যান্টিকতা। বুদ্ধদেব গুহর মৃত্যুর ঠিক পরেই আমি তাঁর একটি শেষ দিকের লেখা ঋজুদার গল্প জমদুয়ারে পাঠ করেছিলাম। শ্রোতা বন্ধুরা, যদি আপনারা শুনতে ইচ্ছুক থাকেন ও আগে না শুনে থাকেন, আমাদের পডকাস্টের লাইব্রেরি খুঁজে দেখবেন। আজ যে গল্পটি পাঠ শুরু করব, এটি ঋজুদার প্রথম উপন্যাস বা বলতে পারেন বড় গল্প। এটির প্রথম প্রকাশকাল 1973 সালের এপ্রিল মাসে। এই গল্পে এক কিশোরের চোখ দিয়ে লেখক পূর্ব ভারতের জঙ্গলকে মূর্ত করে তুলেছেন পাঠকের চোখের সামনে। আবার ঋজুদার চরিত্রটিকেও পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে। ঋজুদার সমস্ত পূর্ব কথা না জানা গেলেও তার এক ব্যর্থ হৃদয় ঘটিত আখ্যানেরও আভাস দিয়েছেন। ঋজুদা হয়তো এইখানেই রক্ত মাংসের একজন মানুষ হয়ে ওঠে বয়স সন্ধিক্ষণের কোনো এক কিশোর মনের কাছে। এই গল্পে শিকার আছে, তবে তা প্রয়োজনের তাগিদে, আনন্দের উপকরণ হিসেবে নয়। শ্রোতা বন্ধুরা, আমরা অকারণে এবং নির্বিচারে পশু পক্ষী হত্যা বা তাদের ক্ষতি করার ঘোর বিরোধী। এই কাহিনীটি শুনতে শুনতে আপনারাও উপলব্ধি করবেন যে লেখকও কিন্তু তাই। ঋজুদার কথায়, তার সাবধানী বাণীতে তাই বারবার সেই সচেতনতার কথাই ফিরে ফিরে এসেছে। যাক, এই কথা বলে এবার গল্প পাঠে যাই। শুরু করছি পাঠ। বুদ্ধদেব গুহর ঋজুদার শিকার অ্যাডভেঞ্চার উপন্যাস ঋজুদার সঙ্গে জঙ্গলে। প্রথম পরিচ্ছেদ। ঋজুদা বলল, কিরে, খিদে পেয়েছে? তা একটু পেয়েছে বই কি, আমি বললাম। তাহলে আয়, ওই বড় শিশু গাছটার তলায় বসি। ঋজুদা আর আমি প্রকাণ্ড গাছটার নিচে একটা বড় পাথরের উপর বসে পড়লাম। কেন জানি না, ছোটবেলা থেকেই আমি ঋজুদার দারুণ অ্যাডমায়ারার। ঋজুদার জন্যে আমি সব কিছু করতে পারি। তাছাড়া ঋজুদাই তো আমাকে শিকার শিখিয়েছে, বন জঙ্গলকে ভালোবাসতে শিখিয়েছে, ফুল পাখি প্রজাপতি সব চিনিয়েছে। ঋজুদার সঙ্গে বনে জঙ্গলে ঘুরে না বেড়ালে কখনো জানতে পেতাম না যে বন্দুকের ট্রিগার টানার চেয়ে যাদের আমরা সহজে গুলি করে মেরে ফেলি তাদের চেনা অনেক বড় কথা।
রিজুদা বিয়ে থা করেনি, করবেও না। জঙ্গলে জঙ্গলে কাঠের ঠিকাদারি করে বেড়ায়। পুষ্যির মধ্যে 7টা দেশি কুকুর। তাদের নাম রেখেছে সা রে গা মা পা ধা নি। রাতে চানটান করে রিজুদা যখন হাত পা ছড়িয়ে নিজের ঘরে সব দরজা জানলা খুলে শুয়ে থাকে, তখন সেই 7টা কুকুর তার খাটের চারপাশে ঘুমোয়। কোনোটা বা হাত চাটে, কোনোটা বা পা, কোনোটা কানের পাশে জিভ দিয়ে সুড়সুড়ি দেয়। আমরা যখন খাচ্ছি এমন সময় দূর থেকে ডালপালা ভাঙার কর্মর শব্দ শোনা গেল। আমি উৎকর্ণ হয়ে রইলাম। রিজুদা বলল, ভালো করে খা, ব্যাটারা অনেক দূরে আছে। তারপরই বলল, কোথায় আছে বলতো? আমি বললাম, কি হাতি? রিজুদা হাসল, বলল, তুই কি কাবুলিওয়ালা? হাতিকে হাতি বলছিস কেন? ভালো করে চারধারে চেয়ে একদিকে আঙুল দেখিয়ে বললাম, ওই দিকে। রিজুদা বলল, ধুর বোকা, যেদিকে দেখালি ঠিক তার উল্টো দিকে। আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা একটা উঁচু পাহাড়ের গায়ে। আমাদের পায়ের নিচে, অনেক নিচে, খাড়া খাদের নিচে একটা পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে। আমরা এখন এত উপরে আছি নদীটা থেকে যে নদীটা প্রচণ্ড শব্দ করে বয়ে গেলেও একটা ক্ষীণ কুলকুল শব্দ ছাড়া অন্য কোনো রকম শব্দও শোনা যাচ্ছে না এখান থেকে। রিজুদা আঙুল দেখিয়ে বলল, দেখ ওই দূরে ঝর্ণাটার কাছাকাছি কতগুলো বড় গাছের মাথা কারা ঝাঁকাঝাঁকি করছে, দেখতে পাচ্ছিস? আমি নজর করে দেখলাম, বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। রিজুদা বলল, হাতিগুলো ওই ঝর্ণাটার আশেপাশেই আছে, ডাল ভেঙে ভেঙে পাতা খাচ্ছে। আমি সবে একটা আস্ত ডিম সেদ্ধ মুখে পুড়েছিলাম। আমার প্রায় দম বন্ধ হয়ে এলো। রিজুদা আমার অবস্থা দেখে হেসে ফেলল, বলল, ক্যালকেশিয়ান, কোনো ভয় নেই, তুমিও তোমার খাবার খাচ্ছ, ও বেচারেরাও তাদের খাবার খাচ্ছে। ওদের গলায় গাছের ডাল তো আটকাচ্ছে না, আর তোমার গলায় ডিম আটকালো কেন? আমি লজ্জা পেয়ে ওয়াটার বটল খুলে তাড়াতাড়ি জল খেলাম ঢকঢক করে। রিজুদা 2.5 কাপ চা খেয়ে পাইপটা জমিয়ে ধরিয়েছে। এমন সময় জঙ্গলের পাকদণ্ডী পথ দিয়ে কেউ আসছে বলে মনে হলো। উড়িষ্যার এসব অঞ্চলে নানা উপজাতি আদিবাসীদের বাস। তাদের সম্বন্ধে কত কি যে জানার আছে শোনার আছে তা বলার নয়। তাদের কথা কেউ লেখে না। লোকেরা শহরের লোকদের দুঃখ কষ্টের কথা নিয়ে হইচই করে, মিছিল বের করে। কিন্তু এই সব লোকরা, যাদের নিয়ে আমাদের আসল দেশ, আসল ভারতবর্ষ, তারা যে কত গরিব, তাদের যে কত কষ্ট, তা বুঝি কেউ জানেই না। আমি যদি বড় লেখকদের মতো লিখতে জানতাম, তাহলে শুধু এদের নিয়েই লিখতাম। এদের নিয়ে বড় লিখতে ইচ্ছে করে, সত্যিকারের সৎ লেখা। দেখতে দেখতে আমাদের পিছনে একটি ছেলে ও একটি মেয়ে এসে হাজির। ওরা জঙ্গলের পথে খালি পায়ে এমন নিঃশব্দে চলাফেরা করে যে শব্দ শুনে মনে হয় কোনো জঙ্গলি জানোয়ারই আসছে। দুজনের পরনেই একটি করে ছোট কাপড়। মেয়েটির পিঠে আবার একটি বাচ্চা, এই 1 বছরের হবে, সেই কাপড়টুকু দিয়েই বাঁধা। ছেলেটির কোলে আরেকটি বাচ্চা, কিন্তু মানুষের নয়, বিচ্ছিরি কিম্ভূত কিমাকার দেখতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে রিজুদা বলল, ওটা কি বলতো? আমি বললাম, কি, তুমি বলো। সজারুর বাচ্চা, রিজুদা বলল। আমি বললাম, ওরা কি ওটা খাবে? রিজুদা বলল, বিক্রি করার চেষ্টা করবে, ভালো দাম না পেলে নিজেরাই খেয়ে নেবে, আর কি করবে। রিজুদা লোক দুটিকে বসালো। তারপর
বাস্কেটের মধ্যে অবশিষ্ট স্যান্ডউইচ ইত্যাদি যা ছিল সব ওদের দিয়ে দিল। ওরা যে কিভাবে চোখ বড় বড় করে ওগুলো খেলো তা না দেখলে বিশ্বাস হয় না। রিজুদা যে ভিখিরির মতো করে ওদের খেতে দিল তা নয়, লোকে নিমন্ত্রিত অতিথিকে যেমন করে খাওয়ায় তেমন করে আদর করে খাওয়ালো। ওদের খাওয়া হলে ওদের দুজনকে একটা একটা করে টাকা দিল। ছেলেটি আর মেয়েটি কী সব বলতে বলতে চলে গেল। আমি বললাম, কি বলল ওরা? রিজুদা হাসল, বলল, ওরা আমাকে এক্ষুনি মরে যেতে বলল। সে কি? তার মানে? তার মানে আমার অনেক আয়ু হোক। ওদের বলার ধরনই এমন। ওরা চলে গেলে আমরা উঠে পড়লাম। পিকনিক বাস্কেটটা গুছিয়ে নিয়ে পিঠের রাকসাকে পুড়ে ফেললাম। রিজুদা উঠে দাঁড়িয়ে রাইফেলটা, দূরবীনটা আর টুপিটা তুলে নিল। তারপর বলল, চল দেখি তোর ভাল্লুক মশাই কি করছেন। ভাল্লুক মশাইয়ের খোঁজেই তো বেরিয়েছিলাম আমরা ক্যাম্প থেকে সেই ভোরে। এখনো তো তার টিকিটই দেখলাম না। গতকাল রিজুদার একজন কাঠকাটা কুলিকে একটা বিরাট ভাল্লুক ভর দুপুরে এমনভাবে আঁচড়েছে যে সে বেচারিকে এখন বাঁচানোই মুশকিল। কালই তাকে অমুল শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অঞ্চলে হাঁটতে হাঁটতে যেখানে আমরা এখন এসে পৌঁছেছি সেখানে কতগুলো বড় বড় গুহা আছে। তার মধ্যে নাকি অনেকগুলো ভাল্লুকের বাস। এই ভাল্লুকগুলোকে এখান থেকে তাড়াতে না পারলে এখানে কাঠের কাজ চালানোই মুশকিল। এবার আস্তে আস্তে পাহাড় ছেড়ে আমরা সামনের সবুজ তৃণভূমিতে নেমে এলাম। উপর থেকে যে ঝর্ণাটা দেখে গেলাম সেটা এখান থেকে কিছুটা পথ গড়িয়ে গেছে। তৃণভূমিটি বেশি বড় নয়, এই 1000 বর্গফিট হবে। তার এক পাশে পাহাড়টা খাড়া উঠে গেছে এবং সেই দেওয়ালের মতো পাহাড়ে পর পর কতগুলো গুহা। আমাদের সামনে দিয়ে জানোয়ারের একটা চলার পথ। আমরা যে পায়ে চলা পথটা দিয়ে পাহাড় থেকে নামলাম সেটাকে কোনাকুনিভাবে কেটে গেছে। রিজুদা সেই মোড়ে গিয়ে পথটাকে ভালো করে দেখল, তারপর বলল, সত্যিই তবে এখানে ভাল্লুক আছে? ওদের যাওয়া আসার চিহ্নে পথটা ভর্তি। তারপর বলল, কথা বলিস না। এই বলে সেই তৃণভূমির ডান দিকে একটু এগিয়ে গিয়ে গুহাগুলো ভালো মতো দেখা যায় এমন একটা জায়গা দেখে একটা বড় পাথরের আড়ালে আমাকে বসতে বলল। ভাল্লুক জানোয়ার বড় বিচ্ছিরি, তুই এখানেই বসে থাক রুদ্র, তবে এখান থেকে গুহাটা তোর বন্দুকের পাল্লার মধ্যেই পড়বে। আমি রাইফেল নিয়ে গুহার কাছে যাচ্ছি। আমি গুহার পাশে পৌঁছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকব, আর তুই এখান থেকে পর পর 4টে গুলি করবি ছররা দিয়ে গুহার মুখের নিচে। দেখিস আমাকে মারিস না আবার। ভাল্লুক মশাইরা যদি থাকেন তবে হয় বাইরে বেরোবেন, নইলে আওয়াজ দেবেন। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এই অবধি বলে রিজুদার নিঃশব্দ পায়ে ওই দিকে এগিয়ে গেল, রাইফেলটা বগলের নিচে বাগিয়ে ধরে। আমি পাথরের উপরে বন্দুকটা রেখে গুলির বেল্ট থেকে ছররা বের করতে লাগলাম। ছররা বের করে 2টো বন্দুকের 2 নলে পুড়ে 2টো পাশে রাখলাম। একটা বুলেট ও একটা এলজিও রেডি করে রাখলাম। যদি আমার ঘাড়ে এসে কোনো ভাল্লুক পড়ে তার দাওয়াই হিসাবে। তারপরে আমি পরপর 2টো গুলি করলাম। সেই গুলির শব্দের প্রতিধ্বনি পাহাড়ে পাহাড়ে এমনভাবে ছড়িয়ে গেল তা বলার নয়, এবং সেই শব্দের সঙ্গে হনুমানের ডাকের শব্দ, টিটি পাখির ডিড ইউ ডু ইট করে কৈফিয়ত চাওয়ার চেঁচামেচিতে মাথা খারাপ হবার জোগাড় হলো। দেখলাম রিজুদা মনোযোগ সহকারে সামনে চেয়ে আছে। এমন সময়
খুব একটা চিন্তাশীল মোটাসোটা ভাল্লুক বড় গুহাটা থেকে বেরিয়ে গুহার সামনের পাথরে দাঁড়িয়ে পড়েই একবার ডন মারল। তারপর যখন দেখল ধারে কাছে কেউ কোথাও নেই, তখন আকাশের দিকে চেয়ে মেঘ ডাকল কিনা তা বোঝবার চেষ্টা করল। আকাশে মেঘ না দেখে ও বাতাসে নাকটা উঁচু করে শুঁকল, এবং শুঁকতেই বাতাসে বন্দুকের টোটার পোড়া বারুদের গন্ধ পেল। সঙ্গে সঙ্গে সে পড়ি কি মরি করে গুহার মধ্যে ঢুকে যাবার জন্য অ্যাবাউট টার্ন করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে রিজুদার 465 বিগ বি রাইফেলের গুলি ভাল্লুকটার শরীর ফোঁড় ও ফোঁড় করে দিল। ভাল্লুকটার শরীরের মধ্যে গুলিটা একটা ঝাঁকি তুলেই বেরিয়ে গেল। ভাল্লুক জাতটাই সার্কাসের জোকারের মতো। এ ভাল্লুকটাও মরবার সময় জোকারের মতো মরল। ওর শরীরটা পাথর গড়িয়ে এসে নিচের ঘাসে ধপ করে পড়ল। ভাল্লুকটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কুঁই 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 করে আওয়াজ শুনতে পেলাম ওই দিক থেকে। ভালো করে তাকিয়ে দেখি কালো রাগবি বলের মতো দেখতে দুটো ভাল্লুকের গাবলু গুবলু বাচ্চা ওই গুহাটা থেকে বেরিয়ে ওরকম আওয়াজ করছে। ওগুলোকে দেখেই রিজুদা চেঁচিয়ে উঠল, খবরদার, গুলি করিস না রুদ্র। আমি ও রিজুদা দুজনেই ওদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। বাচ্চা দুটো পাথরের কোনা অবধি এসে নিচে একবার তাকালো, যেখানে ওদের মাই হবে নিশ্চয়ই, পড়ে আছে। পাথরের কোনা অবধি আসতেই তারা 3-4 বার ডিগবাজি খেল। তারপর প্রথম বাচ্চাটা নিচে একটু ভালো করে তাকাতে গিয়ে হঠাৎ একেবারে 4 পা শূন্যে তুলে পপাত ধরণী তলে। পরের বাচ্চাটাও তার দাদা অথবা দিদির অধঃপতনে অনুপ্রাণিত হয়ে আমরা যেমন করে সুইমিং পুলে ডাইভ দিই তেমনি করে উপর থেকে নিচে ডাইভ দিল। আমি আর ওই উত্তেজনা সহ্য করতে পারলাম না। উঠে দাঁড়িয়ে বললাম, রিজুদা, ওদের ধরব? রিজুদা ওইখানে দাঁড়িয়েই কি যেন ভাবল, তারপর বলল, ধর। যেই না অর্ডার পাওয়া অমনি আমায় আর দেখে কে? বন্দুক আর গুলি ওইখানে ফেলে রেখে বাঁই বাঁই করে আমি ওদিকে দৌড়ে গেলাম। ওখানে পৌঁছে দেখলাম বাচ্চা দুটো মায়ের পিঠের উপর একবার উঠছে আবার গড়িয়ে পড়ছে। প্রথম বাচ্চাটা যেটা 4 পা তুলে পড়েছিল সেটার বোধহয় চোট লেগেছে কোথাও, সেটা বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে। জর্দা দেওয়া পান খেয়ে কৃষ্ণা পিসির বিয়েতে আমি যেমন পড়েছিলাম। আমি দৌড়ে গিয়ে একটাকে কোলে তুলে নিতে গেলাম। কোলে নেওয়া তো দূরের কথা, এত সলিড ও ভারী বাচ্চাটা যে আমিই মাটিতে পড়ে গেলাম। বুঝলাম যতক্ষণ ওদের মা এখানেই শুয়ে আছে ওদের এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবার উপরে তাকাতেই আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। হঠাৎ দেখলাম উপরের একটা গুহা থেকে একটা প্রকাণ্ড ভাল্লুক দ্রুত লাফিয়ে লাফিয়ে নেমে আসছে রিজুদাকে লক্ষ্য করে। আমি চিৎকার করে উঠলাম, রিজুদা! আমার চিৎকারের সঙ্গে সঙ্গে রিজুদা ঘুরে দাঁড়ালো। ততক্ষণে সেই অতিকায় ভাল্লুকটা অদ্ভুত একটা উঁক উঁক চিৎকার করে একেবারে রিজুদার ঘাড়ে এসে পড়েছে বলা চলে। রিজুদা মুখ থেকে পাইপটা বের করার সুযোগ পর্যন্ত পেল না। ওই অবস্থাতেই রাইফেল তুলে সঙ্গে সঙ্গে গুলি করল। গুলি করার সঙ্গে সঙ্গে ভাল্লুকটাও রিজুদার উপরে এসে পড়ল। ভাল্লুকটা উপর থেকে আসছিল, তাই তার সঙ্গে গতির সঙ্গে ভরবেগ যুক্ত হয়েছিল। ওই ভারী ভাল্লুকের তীব্র ধাক্কা ও আক্রমণে রিজুদা উপর থেকে নিচে ছিটকে পড়ল, সঙ্গে সঙ্গে ভাল্লুকটাও। রিজুদার রাইফেলটাও হাত থেকে ছিটকে পড়ল। ওদের উপর থেকে ওইভাবে পড়তে দেখেই আমি প্রাণপণে দৌড়ে গিয়ে আমার বন্দুকটা নিয়ে এলাম। ফিরে আসবার সময় দৌড়তে দৌড়তেই গুলি ভরে নিলাম। কাছে এসে দেখি ভাল্লুকটা আর রিজুদা প্রায় 10 হাত ব্যবধানে পড়েছে। ভাল্লুকটা তখনও পায়ে দাঁড়িয়ে রিজুদার দিকে উঠে আসবার চেষ্টা করছে দেখে আমি তাড়াতাড়ি ওর কানের কাছে একটা এলজি মেরে দিলাম। ওর শরীর ঠান্ডা হয়ে গেল। রিজুদার দিকে ভালো করে তাকিয়ে দেখি শরীরের নানা জায়গা কেটে গেছে এবং কপালের ডান দিকে একটা জায়গা কেটে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রিজুদা আমাকে কাছে ডাকলো,
বুঝলাম নিজের পায়ে উঠে চলার ক্ষমতা নেই রিজুদার। রিজুদা বলল, আমার রাকসাকে একটা বাঁশি আছে, বাঁশের বাঁশি। উপরে উঠে গিয়ে ওই বাঁশিটা বাজা, যত জোরে পারিস। তখন আর কেন তেন শোধবার উপায় ছিল না। দৌড়ে পাহাড়ের গায়ে একটা উঁচু জায়গায় উঠে গিয়ে বাঁশিটা বাজাতে লাগলাম। বাঁশিটা কয়েকবার বাজাতেই জঙ্গলের বিভিন্ন দিক থেকে গম্ভীর গবগবে আওয়াজ ঢাক বাজতে লাগল। দেখতে দেখতে চারদিকের বন পাহাড় সে আওয়াজে ভরে উঠল। রিজুদা হাতছানি দিয়ে আমাকে ডাকল। আমি রিজুদার মুখে একটু জল দিলাম ওয়াটার বটল থেকে। পরিষ্কার জলে মুখের রক্ত ধুয়ে দিতেই আবার ফিনকি দিয়ে নতুন রক্তও বেরোতে লাগলো। আমার খুব ভয় করতে লাগলো, কিন্তু ভয় বেশিক্ষণ রইল না। দেখতে দেখতে প্রায় 15 মিনিটের মধ্যে পাহাড়ের চতুর্দিক থেকে অদৃশ্য সব পাকদণ্ডী পথ বেয়ে কলহ, খন্দ, মালো ইত্যাদি নানা আদিবাসীরা এসে হাজির। তারাই সঙ্গে সঙ্গে টাঙ্গি দিয়ে বাঁশ কেটে স্ট্রেচার বানিয়ে পাতার গদি করে তাতে রিজুদাকে শুইয়ে আদর করে বয়ে নিয়ে চলল। অন্য কয়েকজন মরা ভাল্লুক দুটো ও বাচ্চা দুটোকে নিয়ে আসতে লাগলো। আমরা সকলে রাস্তায় যেখানে জিপটা রাখা ছিল সেদিকে চললাম। আধ ঘন্টার মধ্যে আমরা ওইখানে পৌঁছে গেলাম, কিন্তু মুশকিল হলো জিপ চালাবে কে? আমি লুকিয়ে লুকিয়ে তখন একটু একটু গাড়ি চালানো শিখেছিলাম, কিন্তু আমার লাইসেন্স ছিল না। ওই জঙ্গলে অবশ্য লাইসেন্স দেখবার কোনো লোকও ছিল না, কিন্তু লাইসেন্স থাকলেও অত্যন্ত ভালো ড্রাইভার না হলে ওই জঙ্গল ও পাহাড়ের রাস্তায় জিপ চালানো সম্ভব নয়। রিজুদা ব্যাপারটা বুঝে নিল। তারপর কলহদের ভাষায় ওদের বলল ওকে ধরাধরি করে জিপের ড্রাইভিং সিটে বসিয়ে দিতে। ড্রাইভিং সিটে বসে রিজুদা অনেকক্ষণ পর এই প্রথম হাসল। বলল, কিরে রুদ্র, ভয় পেয়েছিস? কোনো ভয় নেই, হাম ঠিক হ্যায়। এই বলে পাইপটাতে তামাক ভর্তি করে নিল রিজুদা। আমি দেশলাইটা জেলে রিজুদার পাইপটা ধরিয়ে দিলাম। তারপর পাইপটা দাঁতে কামড়ে ধরে রিজুদা জিপ স্টার্ট করল। সঙ্গের লোকদের মধ্যে জনাচারেক পিছনের সিটে উঠে বসল। তারা কিছুতেই এ অবস্থায় রিজুদাকে একা ছাড়তে চাইল না। জিপ চালাতে খুবই যে কষ্ট হচ্ছিল তা রিজুদার বসার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। পথের ঝাঁকুনিতে তার ভীষণ যন্ত্রণা হচ্ছিল। ভাব দেখে মনে হচ্ছিল যে রিজুদার পিঠের কোনো হাড় ভেঙে গেছে। এত যন্ত্রণা হলে কি হবে? রিজুদার মুখের দিকে যতবার তাকাই রিজুদা বলছিল, ঠিক হ্যায়, সব ঠিক হ্যায়, ঘবরাও মত। আমরা ক্যাম্পে পৌঁছতেই ক্যাম্পের মুহুরিরা এবং ট্রাকের ড্রাইভার অমৃতলাল এগিয়ে এলো। 1 কাপ গরম চায়ে কিছুটা ব্র্যান্ডি মিশিয়ে রিজুদার খেতে যা সময় লাগে তার জন্য দাঁড়িয়েই আমরা আবার রওনা হলাম। রিজুদাকে পাশের সিটে সাবধানে সরিয়ে দিয়ে অমৃতলাল জিপ চালিয়ে চলল অঙ্গুলের হাসপাতালে। ওখানে ছাড়া হাসপাতাল নেই কোথাও কাছে পিঠে। হাসপাতালে রিজুদার কতদিন থাকতে হবে কে জানে। দ্বিতীয় পরিচ্ছেদ। সেদিন সকালবেলা আকাশ মেঘলা করেছিল। ক্যাম্পের আশেপাশের জঙ্গল থেকে ময়ূর ডাকছিল, ক্যাঁ ক্যাঁ করে। ঝিরঝির করে একটা হাওয়া ছেড়েছিল মহানদীর দিক থেকে। মুহুরিরা সকলেই ভোরবেলা চান করে জঙ্গলে চলে গেছিল। ক্যাম্পের বাখারির বেড়ার ওপর তাদের মেলে দেওয়া নানা রঙা লুঙ্গিগুলো হাওয়ায় ওড়াউড়ি করছিল। একটা বাদামি লেজ ঝোলা কুম্ভাটুয়া পাখি সাহাজ গাছ থেকে নেমে এসে ক্যাম্পের চারধারে লাফিয়ে লাফিয়ে এক্কা দোক্কা খেলছিল আর কি যেন বলছিল নিজের মনে। রিজুদা ইজি চেয়ারে শুয়েছিল। আমি পাশের চেয়ারে বসে বন্দুক ও রাইফেলগুলো পরিষ্কার করছিলাম। রিজুদা এখন প্রায় ভালো হয়ে গেছে। কাল থেকে জঙ্গলে বেরোবে নিয়মিত কাজ দেখাশোনা করতে। এরপর থেকে শিকার টিকারও একটু আধটু করতে পারে। রিজুদা বলল,
ভালো করে পোল থ্রু দিয়ে টেনে টেনে রাইফেলগুলো পরিষ্কার কর, তারপর তেল লাগা। ওদের যত্ন না করলে ওরা ভারী অভিমান করে, বুঝলি? আমি রিজুদার দিকে মুখ তুলে তাকিয়েছি। এমন সময় একটা ভারী সুন্দর হলদে কালোতে মেশা পাখি এসে ক্যাম্পের সামনের কুরুম গাছটার ডালে বসল। আমি অবাক হয়ে পাখিটাকে দেখতে লাগলাম। রিজুদা আমার চোখ দেখে পাখিটার দিকে চাইল, বলল, কি পাখি জানিস? আমি বোকার মতো বললাম, না। রিজুদা বলল, না, তুই সত্যি একেবারে ক্যালকেশিয়ান। কলকাতায় থেকে থেকে একেবারে নিরেট ইঁট হয়ে গেছিস। এটা হলুদ বসন্ত পাখি, নাম শুনিস নি? আমি বললাম, নাম শুনেছি, কিন্তু আগে দেখিনি। সত্যি কি সুন্দর দেখতে, না? রিজুদা যেন নিজের মনেই বলল, জঙ্গলে যখনই আসবি চোখ কান খুলে রাখবি, নাক ভরে নিঃশ্বাস নিবি, দেখবি কত সুন্দর পাখি, প্রজাপতি, পোকা আর কত সুন্দর সুন্দর গাছ, লতাপাতা, ফুল চোখে পড়বে। বুঝলি রুদ্র, মাঝে মাঝে ভাবি, চোখ কান তো আমাদের সকলেরই আছে, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই তা কাজে লাগাই না। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। দেখতে দেখতে রাইফেল দুটো পরিষ্কার হয়ে গেল। বন্দুকটাতে হাত দিয়েছি, এমন সময় সামনের ডিম্বুলি গ্রাম থেকে কয়েকজন লোক এসে রিজুদাকে দণ্ডবৎ হয়ে কি যেন সব বলল। দেখলাম রিজুদা ইজি চেয়ারে সোজা হয়ে বসল। তারপর ওদের ভাষায় কর্মর করে অনেকক্ষণ কী সব কথাবার্তা বলল। আমি কিছুই বুঝলাম না ওদের ভাষা, খালি বাড়া বাড়া এই কথাটা শুনলাম। কিছুক্ষণ পর ওরা হাত নেড়ে নেড়ে উত্তেজিত গলায় কি আলোচনা করতে করতে চলে গেল। রিজুদা বলল, বুঝলি কিছু? আমি বললাম, বাড়া বাড়া। রিজুদা হাসল, বলল, তাহলে তো বুঝেইছিস, বাড়া মানে শুয়োর। লোকগুলো বলে গেল যে সারা রাত ধরে শুয়োরের দল এসে ওদের ক্ষেত সব তছনছ করে দিয়ে যাচ্ছে। যদি আমি কটা শুয়োর মেরে দিই তাহলে ভালো হয়। তাছাড়া শুয়োরের মাংস ওরা খুব ভালোবাসে। তুমি কি বললে? আমি জিজ্ঞেস করলাম। রিজুদা আমার দিকে তাকিয়ে হাসল, বলল, রুদ্রবাবুর কি ইচ্ছা? আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। হেসে বললাম, শিকারে যাওয়ার। রিজুদা বলল, রুদ্রবাবুর যখন ইচ্ছা তখন যাওয়া হবে। তারপর আবার হাসতে হাসতে বলল, তোর দাদা এত বড় বৈষ্ণব, যিনি গায়ে মশা বসলে মশাটি পর্যন্ত মারেন না, আর তাঁর ভাই হয়ে কিনা তুই এত বড় জল্লাদ হলি। তোর দাদা আমার মুখও দেখবে না, আর তার ভাইকে আমি একেবারে জংলি করে দিচ্ছি, তাই না? এমন সময় অমৃতলাল কটক থেকে ট্রাক নিয়ে এলো। কটকে কাঠ নামিয়ে দিতে গেছিল সে কাল ভোরে, আজ ফিরে এলো। অনেক দিনের খবরের কাগজ, রিজুদার জন্য পাইপের টোব্যাকো, চা, কফি, বিস্কুট আরও অনেক জিনিসের বান্ডিল হাতে করে নামলো অমৃতলাল। এই অমৃতলালকে আমার বেশ ভালো লাগে। আমি বলতাম অমৃত দাদা। ফর্সা রোগা দাড়িহীন পাঞ্জাবি, বয়স এই 30-40 হবে। হাসিটা খুব মিষ্টি আর দারুণ উৎসাহী। শিকারে যেতে বললে তো কথাই নেই, না খেয়ে না দে সে সারা দিন 15-20 মাইল জঙ্গলে জঙ্গলে ঘুরবে। অমৃত দাদা পায়জামা, পাঞ্জাবি আর নাগরা জুতো পরত ট্রাক চালাবার সময়। মাথায় একটা গামছাও লাগাতো। গামছাটাতে রূপোর চুমকির মতো কী সব চকমকি লাগানো ছিল। অমৃত দাদা বলতো, সমঝা লোন্তা, ই রোলেক্স গামছা।
শিকারে যাওয়ার সময় কিন্তু অমৃত দাদার সাজ বহু বিচিত্র হতো। দিনে যদি যেত তো একটা হাফ প্যান্ট, বুট কোষ ও কালো বুট জুতো পরত। এই তিনটি জিনিসই তাকে তার ফৌজি কাকা ভালোবেসে কোনোদিন দিয়েছিল। কিন্তু অমৃত দাদার কাকার জামা কাপড় এতই ঢোলা ছিল যে তার মধ্যে দুজন অমৃত দাদা বিনা কষ্টে ঢুকে যেতে পারত। তাই সেই জামা কাপড় ওকে অদ্ভুত দেখাতো। আর পায়ের বুটটা এতই বড় হতো যে হাঁটলেই সবসময় খাপড় খাপড় গবর গবর শব্দ হতো। রিজুদাও ওকে ওই জন্যে কখনো শিকারে নিয়ে যেতে চাইতেন না। কিন্তু অমৃত দাদা ওই জামা কাপড় কিছুতেই ছাড়বে না। ওর মিলিটারি কাকা ভালোবেসে দিয়েছে, ও কি তার অমর্যাদা করে? যতবার বুট পরত প্রতিবারই বুটের মধ্যে ট্রাকের ইঞ্জিন মোছার একগাদা তুলো গুঁজে নিত যাতে পায়ে ফোস্কা না পড়ে। রাতের পোশাক ছিল তার আরও বিচিত্র। সারা শরীরে একটা ঢোলা ঢালা মেকানিকদের তেল কালি মাখা ওভারঅল পরত, আর মাথায় সেই রোলেক্স গামছা এবং গায়ে ওয়াটারপ্রুফ। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই রাতে শিকারে বেরোলেই ওয়াটারপ্রুফটা গায়ে সে চাপাবেই, আর পায়ে সেই গাবর গাবর বুট জুতো। খুব মজা লাগতো আমার অমৃত দাদাকে। অবকাশের সময় নানা গল্প করত অমৃত দাদা আমার সঙ্গে। বেলা বাড়লে রোদটা যখন কড়া হলো তখন চান করতে গেলাম আমি। 12টা বাজলেই চান করতে যেতে হবে। তারপর ঠিক 1টার সময় রিজুদার সঙ্গে খেতে বসতে হবে। রিজুদা রোজ ভোরবেলা চান করে নেয়। এখানে চান করতে ভারী আরাম। রিজুদা বলতো, সব সময় সারা গায়ে যত পারিস রোদ লাগাবি। এখানে তো আর বাথরুম নেই, কলও নেই। চান করতে যেতাম প্রায় 300 গজ দূরে একটা পাহাড়ের উপরের ঝর্ণায়। ঝর্ণাটার নাম ছিল মিঠি পানি। মিঠি পানির মতো সুন্দর ঝর্ণা আমি খুব কম দেখেছি। হাতে সর্ষের তেলের শিশি ও জামা কাপড় তোয়ালে নিয়ে চলে যেতাম পাহাড়টাতে। যেখান থেকে ঝর্ণা নেমেছে সেটা ঠিক পাহাড় নয়, একটা টিলা মতো। সেই টিলাই পরে উঁচু হয়ে উঠে গেছে বড় পাহাড় হয়ে। সেই জায়গাটাতে বিশেষ গাছগাছালি ছিল না। একটা সমান চ্যাটালো কালো পাথরের ওপর দিয়ে ধাপে ধাপে বয়ে গেছে মিঠি পানি ঝরঝর করে। এক একটা ধাপের নিচে গর্ত হয়েছে পাথর ক্ষয়ে ক্ষয়ে। সেই সব গর্তে প্রায় 1 কোমর জল। উপর থেকে সমানে জল পড়ায় জল স্বচ্ছ ও পরিষ্কার। এই জলধারাটা সমানভাবে একটু বয়ে গিয়ে নিচে, বেশ নিচে লাফিয়ে পড়েছে একটা বড় ঝর্ণা হয়ে। তারপর মিঠি পানি নদী হয়ে গড়িয়ে গেছে ডিম্বুলি গ্রামের দিকে। ঝর্ণাটা যেখানে নিচে পড়ে নদী হয়েছে সেখানে একটা বড় গর্ত, জল বেশ গভীর। সেখানে গাঁয়ের লোকেরা, মেয়ে বউরা, গরু মোষরা সব চান করতে আসে। কিন্তু আমরা যেখানে যাই চান করতে সেখান থেকে ওই জায়গা দেখাই যায় না, কারণ আমরা থাকি টিলার মাথায়, আর টিলাটা একেবারে খাড়া নেমে গেছে ঝর্ণার সঙ্গে। তাই নিচ থেকে কোনো লোক এদিকে আসেও না। এইখানে পাথরের উপরগুলো পরিষ্কার, মাঝে মাঝে শুধু কি সব বুনো ঝোপ বেগুনি বেগুনি ফুল ফুটে আছে তাতে, বেশ লাগে দেখতে। পাথরের উপরে সবুজ গাছের ঘন ঝোপ, আর মাঝে মাঝে জল বয়ে চলেছে ঝরঝর করে। রিজুদা বলেছিল, এখানে লজ্জা শরমের কিছু নেই। ঝোপের আড়ালে সব জামাকাপড় খুলে ফেলে সমস্ত শরীরে অনেকক্ষণ ধরে সর্ষের তেল মাখবি বসে বসে। তারপর পাথরের ওপর শুয়ে থাকবি এখানে উপুর হয়ে। তারপর চিত হয়ে দেখবি সমস্ত শরীর রোদ লেগে কেমন গরম হয়ে ওঠে। তারপর ঝর্ণায় চান করে জামাকাপড় পরে ক্যাম্পে ফিরবি। শুধিয়েছিলাম, তুমিও কি তাই করো? রিজুদা বলেছিল, নিশ্চয়ই, তুইও কর না।
এমন আরামে চান করলে দেখবি কলকাতায় গেলে এই ক্যাম্পের জন্যে কেমন কষ্ট হয় তোর। প্রথম প্রথম লজ্জা করত ক্যাম্পের দিক থেকে যদি কেউ চলে আসে, কিন্তু ক্যাম্পের সকলেই ভোরবেলা চান করে নিত, তখনই রান্নার জল নিয়ে নিত, কাপড় চোপড় কেচে নিত এখানে পাথরে বসেই। তাই দুপুরবেলায় আমার চানের সময় কেউই আসতো না এদিকে। তাছাড়া ক্যাম্পের সব লোক তো কাজেই বেরিয়ে পড়তো সাত সকালে। বেগুনি ফুলে ছাওয়া ঝোপের পাশে পাথরে জামা কাপড় ছেড়ে সারা শরীরে তেল মাখতাম। মাঘ মাস, প্রথমে হাত পা বেশ কনকন করত, কিন্তু সর্ষের তেল মাখতে মাখতে রোদ আর পাথরের গরমে একটু পরেই শরীর গরম হয়ে যেত। উপরে তাকিয়ে দেখতাম যতদূর দেখা যায় নীল, দারুণ নীল আকাশ, চতুর্দিকে ঘন গহন জঙ্গল, বড় বড় ডালে বাদামি রঙা কাঠবিড়ালিগুলো লাফালাফি করে পাতা ঝাঁকাত। কত কি পাখি ডাকত দুপাশ থেকে। পাহাড়ের মধ্যের জঙ্গল থেকে ডিম্বুলি গ্রামের মোষেদের গলার কাঠের ঘণ্টা বাজত ডুংডুঙিয়ে। মোষগুলো খুব কাছে চলে এলে আমার লজ্জা করত। আমি আঙ্গাপাঙ্গা হয়ে থাকতাম, তাই মোষগুলো বড় বড় চোখ করে আমার দিকে তাকালে প্রথম প্রথম আমার খুব লজ্জা করত, কিন্তু সত্যি বলছি দারুণ লাগত। কেউ কোথাও নেই, কি সুন্দর শান্তি চারিদিকে। মাথার উপরে নীল ঝকঝকে আকাশ, পায়ের নিচে কালো চ্যাটালো পাথর, আর লাফিয়ে লাফিয়ে চলা ফেনা ছিটানো বহু বিভক্ত ঝর্ণা, আর চতুর্দিকে গভীর সবুজ বন, মধ্যে আমি আঙ্গাপাঙ্গা একা। রিজুদা বলতো, বুঝলি রুদ্র, আমাদের আসল মা কিন্তু এই আকাশ, পাহাড়, নদী, এই প্রকৃতি। আমি জানি ছোটবেলায় তোর মা মরে গেছেন, তাই তোর কষ্ট হওয়া স্বাভাবিক। তবে তুই যদি এই মাকে ভালোবাসতে পারিস, তবে দেখবি কত ভালো লাগে। রিজুদার কোনো কারণে মন খারাপ থাকলে বলতো, জানিস, আমি এদের সবাইকে বলি যে আমি যেখানেই মরি না কেন তোরা আমাকে জঙ্গলে এনে কবর দিয়ে যাস, পোড়াস না আগুনে। চারিদিকে গাছ ঘেরা একটা দারুণ সূর্যালোকিত জায়গায়, পাখির ডাকের মধ্যে, হাওয়ার শিশের মধ্যে তোরা আমাকে কবর দিয়ে রাখিস। তখন রিজুদার কথা শুনতে শুনতে চোখে জল এসে যেত। রিজুদা সত্যি ভীষণ ভালোবাসে এই জঙ্গল পাহাড়কে, ভীষণ ভালোবাসে। রিজুদার সঙ্গে থেকে থেকে আমিও ভালোবাসতে শিখেছি। আস্তে আস্তে এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে আমার ছোট্টবেলার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাচ্ছি যেন। চান করার মাঝে মাঝে জল থেকে উঠে এসে ভেজা শরীরে পাথরের উপরে হেঁটে বেড়াতাম। পাথরের উপর আমার নিজের শরীরের ছায়াকে দৌড়ে তাড়া করতাম। পিছনে ফিরে আমার ভেজা পায়ের ছাপ দেখতাম পাথরের উপর। কখনো বা হাত নাড়িয়ে ইংরেজি স্যারের মতো ইংরেজি বলতাম একা একা, আঙ্গা পাঙ্গা, হাওয়ার সঙ্গে, রোদের সঙ্গে, বনের সঙ্গে। তখন সেই সমস্ত মুহূর্তগুলোতে আর সব কিছুই ভুলে যেতাম। আমার মনে হতো আমি এই পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর এই আদিগন্ত সবুজ সাম্রাজ্যের রাজা। আঙুল নেড়ে নেড়ে হাওয়ার ধমক দিয়ে ওদের সবাইকে শাসন করতাম। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট
গল্পকথার আসর .org GOLPOKOTHAR ASOR .org